লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফজুমিয়ার হাট বাজারে ভুলুয়া নদী খনন ও অবৈধ দখল উচ্ছেদের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার স্থানীয় সচেতন নাগরিক সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। এতে বক্তারা বলেন, দ্রুত নদী খনন ও অবৈধ দখল উচ্ছেদ না হলে সামনে বর্ষা মৌসুমে এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিতে পারে, যা কৃষি, বসতবাড়ি ও জনজীবনে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি করবে। বক্তারা অবিলম্বে নদী খনন এবং অবৈধ দখল উচ্ছেদের জন্য প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। কুমিল্লার মুরাদনগরে ৩ ফসলি কৃষি জমি থেকে অবৈধ ভেকু ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে ৫টি স্থান থেকে ৪টি অবৈধ ড্রেজার মেশিন সহ ৩,০০০ ফুট পাইপ নষ্ট ও অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রুখে দিয়ে ড্রেজার নিশ্চিত করি বাঁচার অধিকার এই স্লোগানকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান। অভিযানে আক্তার হোসেন নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০,০০০ টাকা জরিমানা ও ২টি ব্যাটারি জব্দ করা হয়। অভিযানে বাংলা বাজার থানা পুলিশ উপস্থিত ছিলেন। এই বিষয়ে ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমরা তারাবো সড়কের যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয় মোটরসাইকেলে থাকা এক নারী ও শিশু। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে আরোহী জাহাঙ্গীর আলম তার সহকর্মী সাবিহা চৌধুরী ও তার শিশু সন্তান সিফাতকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে ভুলতাগামী গাউসি এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন জাহাঙ্গীর আলম। আহত সাবিহা ও তার শিশু সন্তানকে ভর্তি করা হয় হাসপাতালে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও হেলপার। সুনামগঞ্জে ধান শুকানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে দিরাইয়ে প্রান্ত দাস নামের এক কৃষক নিহত হয়েছেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার তারুল ইউনিয়নের বাউসি গ্রামে সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বাড়ির মাঠে ধান শুকানো নিয়ে প্রতিবেশী শাকিল আহমেদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল তার উপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত হন প্রান্ত দাস। তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিরাজগঞ্জের বেলকুচিতে ধর্ষণের অভিযোগে জেলখাটা আসামি আজমির হোসেন জামিনে বের হয়ে আবারও ধর্ষণের চেষ্টা করলে তাকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরিয়া হোসেন জানান, শনিবার সকালে বেলকুচি পৌরসভায় বখাতে যুবক আজমির হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে দেয় স্থানীয়রা। এলাকাবাসী জানান, পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের বাসিন্দা আজমির হোসেন ৫ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে গেলে ধর্ষক পালানোর চেষ্টা করলে লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। অভিযুক্ত আজমির এর আগেও ধর্ষণ মামলায় কারাগারে ছিলেন। এ ঘটনায় ছাত্রীর বাবা মামলা করেছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সিলেট থেকে এই প্রথম সরাসরি ইউরোপে পণ্য রপ্তানি শুরু হচ্ছে আজ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাবে কার্গো ফ্লাইটটি। রবিবার সন্ধ্যা ৭টায় ইউরোপগামী প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সরকারের বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। কার্গো ফ্লাইটটি ৭ টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজউদ্দিন আহমদ জানান, এর মধ্য দিয়ে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে এক নতুন অধ্যায় শুরু হবে। তিনি আরও জানান, এরই মধ্যে ওসমানী বিমানবন্দরে আধুনিক কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপমুখী কার্গো পরিবহনের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ম মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সার্টিফিকেশন ও প্রশিক্ষিত লোকবল নিয়োগ দেওয়া হয়েছে।
দর্শক, এই নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মুহিত দিদার। দিদার, কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে জানাবেন। আর এই প্রথম তো সিলেট থেকে সরাসরি ইউরোপে পণ্য রপ্তানি হচ্ছে, স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কি প্রভাব পড়ছে আর তাদের কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ লাবণী। আমি এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। এখানে বলতে গেলে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং বিমানবন্দর এলাকায় স্বাভাবিক যে নিরাপত্তা আছে, এই নিরাপত্তার চেয়ে একটু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আমাদের চোখে পড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই প্রথম স্পেনে একটি কার্গো ফ্লাইটের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এর মাধ্যমে আপনি জানেন যে উদ্বোধন হতে যাচ্ছে এবং এখানে যে বিমান আছে সেটি কার্গো ফ্লাইট আছে, সেটি 60 টন মালামাল নিয়ে স্পেনের উদ্দেশ্যে আজ সন্ধ্যা 7টার সময় সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দেবে। এবং এখানে আমি আপনাকে একটি কথা বলতে চাচ্ছি যে সিলেটে এই প্রথমবারের মতো স্পেনে কার্গো ফ্লাইটের উদ্বোধন হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে বহির্বিশ্বের সঙ্গে ব্যবসা বাণিজ্য আরো প্রসারিত হবে। নিঃসন্দেহে আজকের এই দিনটি দেশের ব্যবসায়িক অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। সন্ধ্যা 7টায় 60 টন গার্মেন্টসের পণ্য নিয়ে সিলেট থেকে গ্লিস্টার এভিয়েশনের মালবাহী চার্টার এয়ারবাস স্পেনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। এর মাধ্যমে ওসমানী বিমানবন্দর থেকে শুভ সূচনা হতে যাচ্ছে বিদেশি কোনো উড়োজাহাজ কিংবা কার্গো ফ্লাইট চলাচলের। আর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে এই যাত্রার মাধ্যমে ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হিসাবে রাখতে যাচ্ছে ওসমানী বিমানবন্দর। ওসমানী বিমানবন্দর বিদেশি এই কার্গো ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালবাহী বিমানের সম্মানে জল কামান স্যালাউট প্রদান করা হবে। কার্গো ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেক্সিকোতে বাংলাদেশ রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারি এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন সচিব নাসরিন জাহান। সব মিলিয়ে বলা চলে যে এখানের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, এখন শুধু শুভ সময়ের অপেক্ষায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে সিলেট থেকে প্রথম সরাসরি ইউরোপে পণ্য রপ্তানি হচ্ছে, এই বিষয়ে সর্বশেষ তথ্য সিলেট ওসমানী বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সম্প্রতি বঙ্গোপসাগর সহ সুন্দরবনে ডাকাতি বাড়ায় বনে যাচ্ছেন না জেলে ও মৌয়ালরা। তাদের অভিযোগ, গত বছর সহস্রাধিক মৌয়াল মধু সংগ্রহের জন্য সুন্দরবনে গেলেও এবছর গেছেন মাত্র 150 জন, যে কারণে এবছর বন বিভাগের মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা রয়েছে। তবে বন বিভাগ জানায় বনে বনরক্ষীদের টহল জোরদার করা হয়েছে। সংবাদদাতা নজরুল ইসলাম আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রতি বছর 1 এপ্রিল থেকে সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হয়। আর এই সময় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মধু সংগ্রহের জন্য বনে যায় মৌয়ালরা। 2 থেকে 3 মাস বনে থেকে মধু সংগ্রহ করেন তারা। জেলে মৌয়ালরা জানান এবছর তাদের সুন্দরবনে যাওয়ার আগ্রহ অনেকটা কম। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ থেকে এখন পর্যন্ত মাত্র 20টি নৌকায় 150 জন মৌয়াল বনে প্রবেশ করেছে। অথচ গত বছর প্রায় 90টি নৌকায় সহস্রাধিক মৌয়াল মধু সংগ্রহে যায়। এবছর ডাকাইতের কারণে আমরা নৌকোল যাইতেছে টোটাল 20 খান। ডাকাইতের ভয়তে আর কি নৌকোদুন যাইতেছে না। ডাকাইতে আতঙ্ক বেশি, অর্ধেক নৌকো আমাদের জঙ্গলে যাইতেছে না, শুধু ডাকাইতের আতঙ্কার কারণে। সুন্দরবনে বাঘ আছে, কুম্ভীর আছে, আমরা তা ভয় করি না। ভয় করি আমরা জলদস্যু ভয় করি। এরা পাইলে আমাদের মাইট দূর করে, টাকা পয়সা নিয়ে যায়। মধু ভাঙার জন্য সরকারের জন্য আমি নিবেদন জানাই যে আমরা নির্ভীকভাবে মধু ভাঙতে পারি। আবার দস্যুদের ভয়ে লাখ লাখ টাকা দাদন দিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না মধু ব্যবসায়ীরাও। বছর ডাকাইতের বইতে যাই নাই, জানলে ধরিয়ে নেয়, অপহরণ করে, ধরিয়ে নিয়ে পিড়ায়,
টাকা পয়সা চায়, এই জন্য বছর আর মৌ ভাঙতে যাওয়া হয়নি। এদিকে বন বিভাগ জানায় মৌয়ালদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। জেলেদের কাছ থেকে ওরা বিভিন্ন সময়ে আটক করে মুক্তিপণ আদায় করেছে। এখন সেই বিষয়ে আমরা এবার খুব সতর্কতা অবলম্বন করেছি। এই কারণে আমাদের বিভিন্ন ক্যাম্প আছে এবং ক্যাম্প এবং স্টেশনগুলোকে সার্বক্ষণিকভাবেই এই মৌয়ালদের বিষয়টাতে নজরদারির মধ্যে রাখতে বলা হয়েছে। 2018 সালে দস্যুমুক্ত ঘোষণার পর সুন্দরবন থেকে নির্ভয়ে মধু আহরণ করেন মৌয়াল ও অন্যান্য বনজীবীরা। কিন্তু গত কয়েক মাস ধরে হঠাৎ কয়েকটি বনদস্যু বাহিনীর উৎপাত বাড়ায় ভয়ে আছেন মৌয়ালরা। শারমিন স্বপ্না, 71। দর্শক, যেমনটি বলছিলাম যে সুন্দরবনে বনদস্যুর ভয়ে বনে যাচ্ছেন না জেলে ও মৌয়ালরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সংবাদদাতা নজরুল ইসলাম। নজরুল, এই বিষয়ে জেলে ও মৌয়ালরা কি বলছেন, আর বন বিভাগ কি কোনো পদক্ষেপ নিয়েছে জানাবেন? শুভ সকাল। একটু জানিয়ে রাখি যে প্রতি বছর 1 এপ্রিল সুন্দরবনের মৌয়ালরা বন বিভাগের পাশ নিয়ে সুন্দরবনে মধু আহরণের জন্য যেয়ে থাকেন। তো প্রতি বছরই তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দরবনে প্রবেশ করে থাকেন, কিন্তু এবছর একটু ব্যতিক্রম দেখা দিয়েছে। বনে সাধারণত প্রবেশ করলে জেলে এবং মৌয়ালি বাওয়ালিদের বাঘের ভয় থাকে, কুমিরের ভয় থাকে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে যে বনদস্যুদের ভয়ে এবছর মৌয়ালরা সুন্দরবনে মৌ সংগ্রহ করতে অনীহা বোধ করছেন। আর এই শুরুটা হয়েছে এবছরের 14 ফেব্রুয়ারি সুন্দরবনের দুবলার আলোরকোল থেকে 15 জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। পরপর সুন্দরবনের শ্যালা এবং টিয়ারচর থেকেও জেলেদের অপহরণ করে নিয়ে যায় মুক্তিপণের দাবিতে এবং নির্যাতন করে। এই সংবাদ ছড়িয়ে পড়েছে। এছাড়াও পার্শ্ববর্তী রেঞ্জ চাঁদপাই থেকে বেশ কিছু জেলেদের অপহরণ করা হয়েছিল। অবশ্য মংলা কোস্টগার্ড তাদের পর্যায়ক্রমে উদ্ধার করেছেন। এই সব বনদস্যু আতঙ্ক মৌয়ালদের মধ্যে ছড়িয়ে পড়ে। তো সেই ভয় থেকে তারা এবছর সুন্দরবনে মধু আহরণের জন্য যেতে চাইছে না। গত বছর যেখানে 800 থেকে 1000 মৌয়াল সুন্দরবনে পারমিট করে মধু আহরণের জন্য প্রবেশ করেছিলেন, এবছর সেখানে 150 থেকে 55 জন মৌয়াল বনে প্রবেশ করেছেন মধু সংগ্রহের জন্য, বন বিভাগ সূত্রে জানা গেছে। তো আমি কথা বলেছিলাম শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেবের সাথে। তিনি জানিয়েছেন যে আগেভাগেই আমরা বনদস্যুদের বিষয়টি জানতে পেরেছি, সেই কারণে সুন্দরবনে কর্মরত কোস্টগার্ড এবং বন বিভাগের যে স্মার্ট টিম রয়েছে এবং বনরক্ষীরা সার্বক্ষণিক তারা প্রহরা রয়েছেন বনদস্যু নিয়ন্ত্রণে। মৌয়ালদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে বনদস্যুদের কোথাও উৎপাত টের পেলে এবং বনদস্যুদের আতঙ্ক দেখা দিলে তারা যেন তাৎক্ষণিকভাবে বন বিভাগকে অবহিত করেন এবং কোস্টগার্ডের হটলাইন নাম্বারে যেন যোগাযোগ করেন। সে কারণে আমরা এখন পর্যন্ত বিশেষ করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মৌয়ালদের মাঝে এখনো কোনো অপহরণের ঘটনা ঘটেনি। বন বিভাগ এবং সহ অন্যান্য প্রশাসন, কোস্টগার্ড তারা সার্বক্ষণিক বনদস্যুদের কে নিয়ন্ত্রণের জন্য বনের মধুপ্রবণ এলাকায় যেখানে জেলেরা অবস্থান করছেন সেই এলাকায় তারা অবস্থান করছেন এবং বনদস্যুদের উপস্থিতি টের পেলেই তাদের উপরে হামলা করা হবে, এই ধরনের কথা জানিয়েছেন রানা দেব। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরাও আশা করছি আসলে জেলে ও মৌয়ালরা সর্বোচ্চ নিরাপত্তা পাবে এবং তারাও নির্বিঘ্নে তাদের কাজ করতে পারবে। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শনে এসে ধান কাটায় অংশ নিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান। শনিবার বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগরের শ্রীধরপুর এলাকার আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন
দুই উপদেষ্টা। পরে কৃষকদের সাথে ধান কাটা কর্মসূচিতে অংশ নেন তারা। এ সময় মন্ত্রণালয় সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কৃষকদের সাথে মতবিনিময়ে তাদের বিভিন্ন সমস্যা শুনে তা সমাধানের আশ্বাস দেন তারা। এছাড়া কৃষকদের শাকসবজি সংরক্ষণে 2টি হিমাগারও নির্মাণের কথা জানানো হয়। বিলে অবৈধভাবে মাটি কাটা বন্ধ এবং স্থানীয় খাল খননের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারা। আমরা এখানে আপনাকে ছোট ছোট দুইটা কোল্ড স্টোর করে দিব, যেন এই যে সবজি এবং রাখেন এখানে আছে, এটা 5 টনের 2টা এই বছরের ভিতরে করে দেব। আগামী বার যেন আপনারা সবজি ধরে রাখবেন। সরকারি কলকারখানা দেখে নেবেন, দুর্নীতি শুরু হয়ে যাবে। প্রাইভেট সেক্টরে শুরু, আপনারা খালি দোয়া করেন দুর্নীতিটা বন্ধ করা যায়। দুর্নীতিটা যদি বন্ধ করা যায়, দেশ দেখবেন কল করে আগে চলে যাবে। নানা অপকর্মের মাধ্যমে আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এসো ভাই কুমার নদ বাঁচাই এই স্লোগানে কুমার নদকে রক্ষায় ফরিদপুরে সালথা উপজেলার বড়দিয়া বাজারে আয়োজিত সামাজিক আন্দোলনের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সালথা ও নগরকান্দা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে শালসা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শামা ওবায়েদ আরও বলেন, যারা অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে নদীর ক্ষতি করছে, নদী পাড়ের স্থাপনাকে হুমকিতে ফেলছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। 5ই আগস্টের পরে, ফ্যাসিবাদের পরে, এত রক্ত ঝরার পরে, এত নেতাকর্মী, বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম খুনের পরে, এত আত্মাহুতির পরে, এত ছাত্র জনতার আন্দোলনের পরে, আত্মাহুতির পরে, যখন আমরা একটি সুন্দর নতুন বাংলাদেশের দিকে আগাতে চাচ্ছি, তখন ষড়যন্ত্রকারীরা, ফ্যাসিবাদের দোসররা এই ধরনের অবৈধ কাজ করে আমাদের গ্রাম বাংলার কৃষকদের, আমার নগরকান্দা সালতার সাধারণ মানুষের ক্ষতি করতেছে। বাংলাদেশ গলফ ফেডারেশনের তত্ত্বাবধানে সাভারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ অ্যামেচার ওপেন 2025 গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার বিকেলে সাভার গলফ ক্লাবের অডিটোরিয়ামে সমাপনী শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 291 স্কোর পেয়ে একক শিরোপা জয়লাভ করেন বাংলাদেশ অ্যামেচারের সৈনিক শাহাবুদ্দিন। রানার আপ হন পাকিস্তানের নোমান ইলিয়াস। তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের গলফার মুন্না মিয়া। এতে 7 দেশের 102 জন খেলোয়াড় অংশ নেন। খুলনায় মধুমতি ব্যাংকের ঢাকা, বরিশাল ও খুলনা অঞ্চলের এজেন্ট ব্যাংকিং সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খুলনার একটি অভিজাত হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজম, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস কর্মকর্তা কামরুল হাসান খান, এজেন্ট ব্যাংকিংয়ের প্রধান সুমন রায়, শাখা ব্যবস্থাপকগণ, উপব্যবস্থাপক ও এজেন্ট ব্যাংকিংয়ের কর্মকর্তা এবং 3 অঞ্চলের এজেন্টরা এতে উপস্থিত ছিলেন। সম্মেলনে এজেন্ট ব্যাংকিং ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও কর্ম পরিকল্পনা নেওয়া হয়। সরকারি প্রণোদনায় কুষ্টিয়ায় গড়ে তোলা হয়েছে অভিনব মশলা গ্রাম। গ্রাম জুড়ে রাস্তার ধারে লাগানো হয়েছে বিভিন্ন মশলার চারা। বাড়ির আঙিনায়, পুকুর পাড়ে জিও ব্যাগে চাষ করা হচ্ছে আদা ও হলুদ। গ্রামের কৃষকদের মশলা বীজের নির্ভরযোগ্য উৎস হিসেবে গড়ে তোলা এবং উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোই এই মশলা প্রকল্পের লক্ষ্য। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। হঠাৎ বদলে গেছে কুষ্টিয়া সদরের বড়িয়া ভাদালিয়া গ্রাম। গ্রামের রাস্তায় এখন সারি সারি রঙিন খাঁচা। এমন 6000 খাঁচার মধ্যে লাগানো হয়েছে দারুচিনি, তেজপাতা সহ বিভিন্ন মশলার চারা।
কৃষকরা জানান বাড়ির আঙিনা, পুকুর পাড় ও আশেপাশের পড়ে থাকা জায়গায় তারা জিও ব্যাগে চাষ করছেন আদা ও হলুদ। এছাড়াও আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা, চুইঝাল সহ প্রায় ১৩ ধরনের মশলা। এটা তো আমাদের দেশেরই একটা উন্নয়ন, আর এটা তো মনে করেন যে এর আগে কোথাও ছিল না, বাংলাদেশের কোথাও নাই। এটা আমাদের বড়িয়া গ্রামের গর্ভ, মশলা গ্রাম হিসাবে পরিচিত, সব জায়গায় পেয়েছে। অনেক জেলা থেকে এই মশলা কিনতে আসবে ইনশাল্লাহ, আমরা এটাই আশাবাদী। কৃষি সম্প্রসারণ যারা দায়িত্বে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এত সুন্দর মশলার চাষাবাদ করার জন্য এবং আমাদের মতো সাধারণ কৃষকদের উৎসাহিত করার জন্য। বাংলাদেশের যে আছে যে মশলার যে একটা ঘাটতি, আমাদের বাংলাদেশ সরকার যে বাইরে থেকে যে আমদানি করে অনেক ব্যয় হয়, সেই ক্ষেত্রে আমাদের সরকার যে পলিসি করেছে আমাদের চাষি যে আমাদের বাংলাদেশে যে জিরা হচ্ছে, ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় যে আমাদের বাংলাদেশে জিরা হওয়া সম্ভব। যেসব মশলা আমরা আগে ভাবতে পারি নাই যে আমাদের এলাকায়ও হইতে পারে, যেমন এই যে জিরা, এরপরে আপনার গরম মশলা, দারচিনি, এলাচ, এই জাতীয় যে মশলাগুলো আছে এগুলোও এখন চাষ হচ্ছে। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দেশের এই গ্রামটিকে বেছে নেওয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা। 5 বছরের এই প্রকল্পে যুক্ত হয়েছে প্রায় 100 কৃষক পরিবার। অন্যান্য ফসলে আমরা যেরকম যত্ন করি তার চেয়ে এখানে নিবিড়ভাবে পানি দেওয়া, আপনার প্রতিদিন পানি দেওয়া হচ্ছে এখানে গাছে, তারপরে আপনার এখানে গাছটা রক্ষণাবেক্ষণের জন্য আপনার যাতে খাঁচা দেওয়া হয়েছে। আমরা আশা করি যে এইটা আগামীতে একটা সুন্দর গ্রাম হবে এবং সেখানে প্রচুর মশলা হবে, সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ মশলা উৎপাদন করতে পারবো এবং বিদেশের থেকে আমদানি কম করতে পারবো, আর পাশাপাশি এটাকে একটা পর্যটন শিল্প হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। বছরে কয়েক কোটি টাকার মশলা এই গ্রাম থেকেই উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। নূর তাজমিন নীর, ৭১। দিনব্যাপী সনাতন ধর্মীয় উৎসব চলছে ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামের হাজরাতলা সার্বজনীন মহাশ্মশান প্রাঙ্গণে। এ উপলক্ষে বিভিন্ন স্থান থেকে মতুয়া সম্প্রদায়ের দলসহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেছেন। 2 যুগের ধারাবাহিকতায় পার্থিব মঙ্গল কামনায় এ উৎসব চলছে। শুক্রবার রাতে কবিগান এবং শনিবার রাতে কিছু অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন শেষ হবে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গল ঘর স্থাপন ও পূজা অর্চনার মাধ্যমে শুক্রবার সকালে শুভ সূচনা হয় দিনব্যাপী উৎসবের। এরপর বেলা বাড়তেই বিভিন্ন স্থান থেকে মাতুয়া সম্প্রদায়ের অনেক দলসহ হাজারো সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসবে অংশ নেয়। ধর্মীয় আচার ও পূজা অর্চনার পাশাপাশি চলে আলোচনা সভা। আয়োজনে অংশ নেওয়া মানুষ মনে করেন এই উৎসবের মাধ্যমে মানুষের সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় হয়। এ সময় সবাই পাপ থেকে বিরত থাকার প্রার্থনা করেন। আমরা জানি না, বুঝি না, শিক্ষা যাতে অর্জন করা পারি, বুঝি। কবি গান আলোচনা করবে, গীতা পাঠ করবে, ভাগবত পাঠ করবে। ধর্মের পথে খুব উন্নতি হবি, ভালো হবি। ধর্মীয় কাজে যাইতেই হয়, এই ধর্ম না চলে কি দুনিয়া চলে। আয়োজকরা জানান এই উৎসবের মূল উদ্দেশ্য বিশ্ব মানবতার শান্তি কামনা করা। ওনারা আপনাদের কিছু দিতে চান, শান্তির বার্তা শোনাতে চান, আমাদের সকলের প্রাণ ভরিয়ে তুলতে চান, বিভেদ দূর করতে চান, প্রেমালিঙ্গনের মধ্য দিয়ে এক সনাতনের সত্তা প্রচার করতে চান। 2000 সালে মহাশ্মশান স্থাপনের পর থেকে হাজরাতলা সার্বজনীন মহাশ্মশান কমিটির উদ্যোগে এই উৎসবের আয়োজন হয়ে আসছে। ফারদিন নীরব, ৭১।